প্যারিসে সন্ত্রাসী হামলায় জড়িত এক ফরাসি নাগরিকের পরিচয় শনাক্ত। ফ্রান্সে আরও হামলা চালানোর হুমকি আইএসের। মন্ত্রিসভার জরুরি বৈঠক তলব। সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন দেশে নানা কর্মসূচি। ব্রিটেনে হামলার আশঙ্কা ক্যামেরনের। উদ্বেগে নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিরাও। এবং ১.৫ বছরের মধ্যে সিরিয়ায় নির্বাচন অনুষ্ঠানে বিশ্ব নেতাদের ঐকমত্য। জানুয়ারিতে আসাদ সরকারের সঙ্গে বিরোধী পক্ষের বৈঠক। আন্তর্জাতিক সময় সঙ্গে আছি আমি ইশরাত জাহান। প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় জড়িত এক ফরাসি নাগরিকের পরিচয় শনাক্ত করেছে কর্তৃপক্ষ। ওমর ইসমাইল মুস্তফাই নামে ওই ফরাসি নাগরিকের বাবা এবং ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। শনিবার ফ্রান্সের প্রধান আইন কর্মকর্তা ফ্রাঁসোয়া মোলিন্স জানান, হামলাকারীরা ৩টি দলে বিভক্ত হয়ে শহরের বিভিন্ন স্থানে হামলা চালায়। এদিকে ফ্রান্সে আরও হামলা চালানোর হুমকি দিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। এই অবস্থায় দেশব্যাপী সর্বোচ্চ সতর্কতা জারি রাখার পাশাপাশি পরবর্তী করণীয় ঠিক করতে জরুরি বৈঠক করেছেন মন্ত্রিসভার সদস্যরা। হামলার জন্য আইএসকে দায়ী করে তাদের কোনোভাবেই ক্ষমা করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। প্যারিসের বাতাক্লান কনসার্ট হলে বন্দুকধারীদের হামলা থেকে জীবন বাঁচাতে জানালা দিয়ে এভাবেই পালানোর চেষ্টা করেন কেউ কেউ। এর আগে শুক্রবার স্থানীয় সময় রাত ৯টা ২০ মিনিটে ৭ দফা হামলার প্রথম আত্মঘাতী বোমা হামলাটি হয় প্যারিসের স্তাদে দে ফ্রান্স স্টেডিয়ামের কাছে। এরপরই শহরের বিভিন্ন স্থানে পরপর হামলা হয় বলে ফ্রান্সের প্রধান আইন কর্মকর্তার বরাতে জানায় গণমাধ্যম। হামলার পর শুরু হওয়া ব্যাপক তদন্তে এরই মধ্যে বেরিয়ে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য। কনসার্ট হলের ভেতরেই যে ৩ হামলাকারী আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায় তাদের মধ্যে প্রথম হামলাকারী ফরাসি নাগরিক বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। সেখানে পাওয়া বিচ্ছিন্ন একটি আঙ্গুলের ছাপ থেকে তদন্তকারীরা সে বিষয়ে নিশ্চিত হন। প্যারিস থেকে ১৫ মাইল দক্ষিণে ওমর ইসমাইল মুস্তাফাই নামের ওই ফরাসি নাগরিকের বাড়িতে তল্লাশি চালানো ছাড়াও তার বাবা ও এক ভাই সহ পরিবারের ৬ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ওমরের এক ভাই নিজে থানায় আত্মসমর্পণ করলেও হামলার পরিকল্পনা বিষয়ে তিনি কিছু জানতেন না বলে দাবি করেন। আইএস এর সঙ্গে হামলাকারীর সংশ্লিষ্টতার বিষয় নিশ্চিত হতে ২০১৪ সালে ওমর ইসমাইল মুস্তাফাই সিরিয়া ভ্রমণ করেছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ফ্রান্সের চিফ প্রসিকিউটর জানিয়েছেন ৩টি দলে বিভক্ত হয়ে হামলা চালানো হয়। রোববার ৮ জন হামলাকারী নিহতের কথা বলা হলেও শনিবার ৭ জন হামলাকারীর মৃত্যুর খবর নিশ্চিত করেন তিনি। এদের একজনের মৃতদেহের কাছে একটি সিরীয় পাসপোর্ট পাওয়ার কথাও জানানো হয়। আমরা শুধু সন্ত্রাসীদের খুঁজে বের করার চেষ্টাই করছি না, আমরা এই হামলার মদদ দেয় কারা বা হামলার জন্য অর্থায়ন আসে কিভাবে তা জানতেও তদন্ত করছি। প্যারিসে হামলার পরপরই বেলজিয়ামেও জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। প্যারিস হামলায় জড়িত সন্দেহে দেশটির ফরাসি সীমান্তের কাছাকাছি এলাকা থেকে ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে। এরই মধ্যে আইএস জঙ্গিরা ইরাক ও সিরিয়ায় ফরাসি অভিযানের প্রতিশোধ নিতে প্যারিসে হামলা চালানো হয়েছে বলে দাবি করে বিবৃতি দিয়েছে। শিগগিরই দেশটিতে আরও হামলা চালানোর হুমকিও দেয় তারা। তবে ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভলস পরিষ্কার জানিয়ে দিয়েছেন জঙ্গি দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। এই হামলা আমাদের শক্তি দিবে জঙ্গিবাদ নির্মূলে। ভয় পেয়ে আইএস বিরোধী অভিযান বন্ধ করার প্রশ্নই ওঠে না। জঙ্গিদের আমরা বলতে চাই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি আমরা। একইভাবে সন্ত্রাসীদের কোনোভাবেই ক্ষমা করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। এ ধরনের হামলা লজ্জাজনক ও কাপুরুষোচিত আচরণ। আইএস এর বিরুদ্ধে ফ্রান্স ক্ষমাহীন থাকবে। প্যারিসে সিরিজ হামলার পর শনিবার দেশের নিরাপত্তা ব্যবস্থা ও পরবর্তী করণীয় ঠিক করতে মন্ত্রিসভার কয়েক দফা বৈঠক অনুষ্ঠিত হয়। একই দিন প্যারিস বিমানবন্দর সহ দেশের বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে থাকতে দেখা যায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। এদিকে প্যারিসে ভয়াবহ হামলায় ১২৯ জন নিহত হওয়ার ঘটনায় ফ্রান্সে পালিত হচ্ছে ৩ দিনের রাষ্ট্রীয় শোক। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বজনরা। বিমানবন্দর সহ পুরো ফ্রান্সে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইফেল টাওয়ারে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। নিরাপদে দেশে ফিরেছে ফ্রান্সের প্রীতি ম্যাচ খেলতে আসা জার্মান ফুটবল দলও। এমন শোকাচ্ছন্ন সকালের মুখোমুখি হবে ফ্রান্স তা হয়তো কল্পনাতেও ভাবেননি ফরাসিরা। গেল রাতের ভয়াবহ ওই হত্যাকাণ্ড কর্মচাঞ্চল্য প্যারিসের চিরায়ত রূপ পাল্টে যেন পরিয়ে দিয়েছে শোকের পোশাক।
পালিত হচ্ছে 3 দিনের রাষ্ট্রীয় শোক। ফাঁকা রাস্তাঘাট, ভিড় নেই বিপণী বিতানগুলোতেও। ঘটনাস্থলে জড়ো হয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন স্বজনরা। চারিদিকে শূন্যতা অনুভব করছি, বুঝতে পারছি গেল রাতে কত বড় ট্র্যাজেডি ঘটে গেছে এখানে। শুক্রবার রাতের ভয়াবহ মুহূর্তগুলো যেন বারবার ফিরে আসছে নিজেদের আলোচনায়। 16 বছরের কিশোরী ভ্যালেন্টাইন পিলোনস্কো বলছিলেন কিভাবে ভাগ্যগুণে প্রাণে বেঁচে গেছে সে ও তার বাবা। আমার অসুস্থ বাবার খুব কাছে দাঁড়িয়ে গুলি ছুটছিল এক বন্দুকধারী। আহত হবার অভিনয় করে মাটিতে লুটিয়ে পড়ে গোগাতে থাকেন তিনি। সন্ত্রাসী বাবাকে পরপর দুবার লাথি মারে। এতে সাড়া না পেয়ে বাবার মাত্র 30 সেন্টিমিটারের দূরের মানুষগুলোকে গুলি শুরু করেন। দৈনন্দিন কাজে যাদের ব্যস্ত সময় পার করার কথা, আহতদের চিকিৎসায় স্বেচ্ছা রক্তদানে জড়ো হয়েছেন হাসপাতালগুলোতে। নিরাপত্তা ঝুঁকিতে বন্ধ করে দেওয়া হয়েছে ফ্রান্সের দর্শনীয় স্থান আইফেল টাওয়ার। বিশেষ নজরদারির মধ্যে রাখা হয়েছে বিমানবন্দরগুলোকে। নিরাপদে দেশে ফিরেছে প্রীতি ম্যাচ খেলতে আসা জার্মান ফুটবল দল। আর আসন্ন জলবায়ু সম্মেলনও যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ফ্রান্স কর্তৃপক্ষ। নিশ্চিত করা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার যোগ দেওয়ার বিষয়টিও। জাহিদুর রহমান, সময়। প্যারিসে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে ফ্রান্সের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ। শোকাচ্ছন্ন হৃদয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি প্রতিবাদী এসব মানুষের কণ্ঠে ছিল সন্ত্রাসের বিরুদ্ধে মানবতার ডাক, ছিল সবাইকে এক হওয়ার আহ্বান। মোমবাতির আলোয় স্মরণ করা হয় প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলায় হতাহতদের। শনিবার রাতে ওয়াশিংটনে হোয়াইট হাউসের বাইরে জড়ো হন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সহ কয়েকশো প্রবাসী ফরাসি নাগরিক। এ সময় প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে সেখানে 1 মিনিট নীরবতাও পালন করা হয়। এটা সত্যিই প্রচন্ড কষ্টের। যা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সময় হয়েছে সবাই এক হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সংহতি প্রকাশ করার। আমরা বলতে চাই যা ঘটে গেছে তাতে আমরা মোটেও ভীত নই। আমরা এখনো মানসিকভাবে প্রচন্ড শক্ত আছি। হামলায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালিত হয়েছে লন্ডনেও। শনিবার লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে জড়ো হয়ে হামলায় হতাহতের প্রতি মোমবাতি হাতে শ্রদ্ধা জানান সেখানকার হাজার হাজার ফরাসি নাগরিক। এ সময় জাতীয় পতাকা হাতে ফ্রান্সের জাতীয় সঙ্গীত গাইতেও দেখা যায় তাদের। হামলার পর যেভাবে সবাই এক হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাস্তায় নেমে আসছে, যেভাবে সবাই সংহতি প্রকাশ করছে, তা আমাদেরকে প্রতিনিয়ত মানসিক শক্তি যোগাচ্ছে। আমি এখানে এসেছি কারণ আমি একজন ফরাসি নাগরিক। সন্ত্রাসীদেরকে বলতে চাই আমরা সবাই সন্ত্রাসের বিরুদ্ধে এক এবং ঐক্যবদ্ধ আছি। এদিকে মোমবাতি প্রজ্বলনের পাশাপাশি প্যারিসে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে ব্রাজিলের রিও ডি জেনেইরোতে অবস্থিত বিখ্যাত ভাস্কর্য ক্রাইস্ট দ্য রিডিমার আলোকিত করা হয়েছে নীল, সাদা আর লাল ফ্রান্সের পতাকার এই 3 রঙের আলো জ্বালিয়ে। এছাড়াও ফ্রান্সের পতাকার 3 রঙের আলো জ্বালিয়ে নিহতদের স্মরণে স্পেনের রাজধানী মাদ্রিদের সিটি হলে একই ধরনের কর্মসূচি পালন করেছে প্রবাসী ফরাসিরা। অন্যয় কর্মকার, সময় সংবাদ। এদিকে ফ্রান্সের রাজধানী প্যারিসের মতো ব্রিটেনেও বড় ধরনের সন্ত্রাসী হামলা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। নিজ কার্যালয় ডাউনিং স্ট্রিটে দেওয়া বক্তব্যে তিনি আরো বলেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধে ব্রিটেন সরকার ফ্রান্সের জনগণের পাশেই রয়েছে। এছাড়া ওই হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানান তিনি। প্যারিসে হামলা আমাদের মনে করিয়ে দিয়েছে পুরো পশ্চিমা বিশ্ব কতটা ঝুঁকির মধ্যে রয়েছে। এই ঘটনা এটাও বলে দেয় যে যুক্তরাজ্যকে আরো সতর্ক হতে হবে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে নতুন কৌশল গ্রহণ করতে হবে। তথাকথিত ইসলামিক স্টেটকে সমূলে ধ্বংস করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। ফরাসি নাগরিকদের বলছি, সব সময় আমরা আপনাদের পাশেই আছি। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। কলকাতায় 21তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন। প্রদর্শিত হবে বাংলাদেশ সহ 61টি দেশের 149টি চলচ্চিত্র। প্যারিসের ভয়াবহ বোমা হামলার সূত্র ধরে পোল্যান্ডে অভিবাসীদের কোটা প্রত্যাখ্যান করবে দেশটির সরকার। সোমবার দেশটির নবনিযুক্ত ইউরোপিয়ান বিষয়ক মন্ত্রী কোনরাড জেনস্কি এই কথা বলেন। তিনি আরো বলেন, সরকার অভিবাসীদের ব্যাপারে কোনো রকম আপোষ করবে না। ইউরোপীয় ইউনিয়নের সদস্যভুক্ত দেশ পোল্যান্ড মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার অভিবাসীদের আশ্রয় দিতে অস্বীকৃতি জানায়। দেশের নিরাপত্তা ইস্যুই এর প্রধান কারণ বলেও জানায় তারা।
এদিকে ফ্রান্সের প্যারিসে বোমা হামলার ঘটনায় এবার আইএসের বিরুদ্ধে একসাথে কাজ করার আহ্বান জানালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী প্রত্যাশীরা। শনিবার যুক্তরাষ্ট্রের এক টেলিভিশন বিতর্কে প্রার্থীরা এই আহ্বান জানান। এর আগে প্যারিসে বোমা হামলায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় প্রার্থীরা আইএসের বিরুদ্ধে সামরিক ভূমিকা নেয়ার কথা বলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থীদের বিতর্কে সাধারণত নিজ দেশের বিষয়গুলো উঠে আসে, তবে এবার তার ব্যতিক্রম ঘটল। প্যারিসে সিরিজ বোমা হামলার পর উদ্বিগ্ন হয়ে পড়েছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসবাসরত প্রবাসী বাঙালিরা। তাদের ধারণা, ধর্মীয় পরিচয়ে বিশ্বব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড প্রবাসীদের কর্মজীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমন পরিস্থিতিতে শান্তিপ্রিয় মানুষ হিসেবে নিজেদের ভাবমূর্তি রক্ষায় সবাইকে এক হয়ে ধর্মান্ধ জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিস্তুর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ফ্রান্সে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে নিন্দা জানিয়ে বিশ্ববাসীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন নিউ ইয়র্কের প্রবাসী বাঙালিরাও। শনিবার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রবাসীদের সংগঠন বাংলাদেশি আমেরিকান এর ব্যানারে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ, হাসান ফেরদৌস, মুজাহিদ আনসারি, কবি হাসান আল আব্দুল্লাহ, মানবাধিকার কর্মী কাজী ফৌজিয়া সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ধর্মের নামে সন্ত্রাসী হামলাকে মানবতা বিরোধী অপরাধ উল্লেখ করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিশ্বব্যাপী ধর্মান্ধতাকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা। ধর্মের নামে সন্ত্রাসীদের কর্মকাণ্ড ভাগ্যান্বেষণে আসা প্রবাসীদের কর্মজীবনকে হুমকির মুখে ফেলবে বলেও শঙ্কা প্রবাসীদের। যদি প্যারিসের মতো জায়গাতে হতে পারে, সেইখানে হতে পারে, যে কোনো জায়গায় গেলে আগে চিন্তা করতে হবে আমরা সেফ কিনা। এই মুসলমান নামধারী কিছু বর্বরের অপকর্মের কারণে সকল মুসলমানের উপরে অপবাদ হয়, তাদের উপরে নানা ধরনের বিপদ নেমে আসতে পারে। যেহেতু বাংলাদেশের মানুষ এবং মুসলমান ধর্মের মানুষ, ইসলামী বিশ্বাসী মানুষ, সেই কারণে এই ধর্মের নাম ব্যবহারকারীদের কারণে এখানকার সাধারণ মানুষগুলা বিপদগ্রস্ত হতে পারে। আমরা প্রতিক্ষণ ভয়ে থাকি যে একটা বড় গ্যাদারিং এ যাচ্ছি বা কোথাও যাচ্ছি, সামথিং মেবি হতে পারে। চরমপন্থীদের ইসলামের শত্রু উল্লেখ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। প্যারিসের জনজীবনে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে। সেখানকার বর্তমান পরিস্থিতি সময় সংবাদকে জানিয়েছেন প্রবাসী কবি ও সাহিত্যিক রবিশঙ্কর মৈত্রী। তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের কমিউনিটিতে আতঙ্ক কেটে যাচ্ছে। গত শুক্রবার রাত 9টার পর থেকে প্যারিসের 6টা স্পটে যে জঙ্গি হামলা এবং একটা বড় ধরনের প্যারিস আক্রমণের শিকার হয়েছে, এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এত বড় মর্মান্তিক রক্তাক্ত ঘটনা আর ঘটেনি। বিভিন্ন অনলাইন টেলিভিশন এবং অনলাইন রেডিও, অনলাইন পত্রিকা থেকে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে যে প্রায় 300 জন মারা যেতে পারেন বলে অনেকেই আশঙ্কা করছেন। ফ্রান্সে 3 দিনের রাষ্ট্রীয় শোক চলছে। আগামীকাল সোমবার প্রথম কর্মদিবস, স্কুল কলেজ সবকিছু খুলে যাবে। সবকিছু মিলিয়ে আমি একটা সহমর্মী পরিবেশই দেখছি। তবে কোনো বাংলাদেশি পত্রপত্রিকায় বা অনলাইন নিউজ দেখতে পাচ্ছি যে সন্দেহ, অবিশ্বাসের শিকার প্যারিসের বাংলাদেশিরা। এটা কিন্তু ঠিক নয়। আসলে আমাদেরই মনের মধ্যে একটা মন গড়া সন্দেহ, আতঙ্ক নিয়ে আমরা হয়তো অনেকে ঘুরে বেড়াচ্ছি। কেউ কাউকে সন্দেহ করছে না। ফরাসি দেশে সহজে কেউ কাউকে সন্দেহ করে না। সবখানেই স্বাভাবিক জীবনযাপন চলছে। সিনেমা, থিয়েটার, বড়দিনের উৎসব, কোনো কিছুতেই কোথাও কোনো রুটিনের পরিবর্তন হয়নি। আগামী 1.5 বছরের মধ্যে সিরিয়ায় নির্বাচন অনুষ্ঠানের রাজনৈতিক প্রক্রিয়া শুরুর ব্যাপারে ঐকমত্য হয়েছে ভিয়েনা সম্মেলনে। অস্ট্রিয়ার রাজধানীতে শনিবার বৈঠকে বসে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা। আগামী বছরের জানুয়ারিতে সিরিয়ার বিরোধী ও সরকার পক্ষের মধ্যে মুখোমুখি বৈঠক আয়োজনের কথা জানিয়েছেন নেতারা। 6 মাসের মধ্যে সিরিয়ার অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা ও নতুন সংবিধান তৈরির ব্যাপারেও কথা বলেছেন তারা। সিরিয়ার বন্দর নগরী লাতাকিয়ার এই স্টেডিয়ামটি এখন শরণার্থী শিবির। 2011 সালে দেশটিতে গৃহযুদ্ধ শুরুর পর অন্তত 5000 সিরীয় আশপাশের যুদ্ধবিধ্বস্ত এলাকা থেকে এখানে এসে বসবাস করছে। তাদেরকে 3 বেলা খাবার, চিকিৎসা দিচ্ছে সিরিয়া সরকার। যাদের বিশেষ কোনো দক্ষতা আছে তাদের অনেকের জন্য চাকরির ব্যবস্থা করা হয়েছে।
3 বছর ধরে আমরা এখানে বাস করছি, ভালোই আছি আমরা। এখানে আমাদের সবই আছে। রেড ক্রস আর প্রেসিডেন্ট আসাদ ও পুতিনকে ধন্যবাদ জানাতে চাই আমরা। কেউ কেউ এমন ধন্যবাদ জানালেও আসাদ বিরোধীর সংখ্যা অনেক। সিরিয়ায় চলমান যুদ্ধের কারণে তৈরি হওয়া শরণার্থী সংকট নিয়ে উদ্বিগ্ন বিশ্ব নেতারা সংকট সমাধানে শনিবার তৃতীয়বারের মতো বৈঠকে বসেন অস্ট্রিয়ার ভিয়েনায়। বৈঠকে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন শক্তিধর রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা সিরিয়ায় 2017 সালের মধ্যে নতুন করে প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত চূড়ান্ত করেন। বৈঠকের পর সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি জানান, আগামী জানুয়ারিতে আসাদ সরকার ও বিরোধী পক্ষকে আলোচনায় বসানোরও সিদ্ধান্ত নিয়েছেন তারা। সিরিয়া সংকটে কেবল সিরীয়রাই দুর্ভোগ পোহাচ্ছে না, এই যুদ্ধের প্রভাব আমাদের সবার উপরে পড়ছে। এই যুদ্ধের ফলে তৈরি হওয়া শরণার্থীর ঢল সামলাতে হিমশিম খাচ্ছে ইউরোপ। যুদ্ধের সুযোগে আইএস জঙ্গিরা সিরিয়ায় প্রবেশ করছে। আমি আপনাদের জানাতে চাই, এসব নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে আমাদের মধ্যে। এমনকি বাশার আল আসাদও জানিয়েছেন তিনি সমঝোতা আলোচনার জন্য প্রস্তুত আছেন। সংবাদ সম্মেলনে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, আগামী 6 মাসের মধ্যে সিরিয়ায় ঐক্যের সরকার গঠনের বিষয়ে একমত হওয়ার বিষয়ে সময়সীমা নির্ধারণ করা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে যাতে নির্বাচন হতে পারে সেজন্য সিরীয়দের নতুন সংবিধান তৈরি করতে হবে। সেই সংবিধানের ভিত্তিতে 18 মাসের মধ্যেই সম্পন্ন করতে হবে নির্বাচন। সিরীয় সরকার ও বিরোধী পক্ষকে আলোচনার টেবিলে বসতে যাবতীয় সহায়তা করব আমরা। এদিকে আলাদা একটি সংবাদ সম্মেলনে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টাইনমেয়ার বলেন, 6 মাসের মধ্যে সিরিয়া অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। এবছরের শেষের দিকে অথবা জানুয়ারির শুরুতে আমরা সরকার ও বিরোধী পক্ষের বৈঠক আয়োজন করব, যাতে করে দেশটিতে 6 মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার গঠনের কাজ শুরু হয়। তারপর 18 মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে 18 মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করাকে অসম্ভব বলে মন্তব্য করেছেন সিরিয়ার বিরোধী দল এসএনসির প্রধান নেতা আব্দুল বাসেত। তিনি জানান, সংকট সমাধান করতে হলে সিরিয়ার বিরোধী দলগুলোকে কয়েকটি অভিন্ন বিষয়ে একমত হতে হবে, আর সেজন্য 2 থেকে 3 বছর সময় প্রয়োজন। তারপরই সম্ভব নির্বাচন অনুষ্ঠান। এত সব অগ্রগতির মধ্যে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল জুবেইর বলেছেন, বাশার আল আসাদ পদত্যাগ না করা পর্যন্ত সংকটে সুরাহা হবে না, তাই তারা সিরীয় বিদ্রোহীদের সহায়তা করে যাবেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। তুরস্ক সিরিয়া সীমান্তে তুর্কি সেনাদের গুলিতে 4 আইএস জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যমগুলো। শনিবার রাতে তুরস্ক সিরিয়া সীমান্তবর্তী তুর্কি জেলা ওগোজেলিতে এই ঘটনা ঘটে। সংবাদ মাধ্যমের খবর মতে, ইসলামিক স্টেট জঙ্গিরা তুর্কি সেনাদের উপর অতর্কিত হামলা চালালে সেনারা পাল্টা গুলি ছুড়লে জঙ্গিরা নিহত হয়। 4 জন নিহত হওয়ার পর বাকি জঙ্গিরা পালিয়ে যায়। এর আগে চলতি বছরের সেপ্টেম্বর মাসে জঙ্গিদের সাথে তুর্কি সেনাদের সংঘর্ষের পর এক সেনাকে সিরিয়ায় ধরে নিয়ে যায় জঙ্গিরা। লিবিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলায় দেশটির আইএস শাখার প্রধান আবু নাবিল নিহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। শুক্রবার তাকে লক্ষ্য করে লিবিয়ার দেরনা শহরে হামলা চালানোর কথা জানানো হয়। আবু নাবিল ওরফে উইসাম নাজব আবদ জায়েদ আল জুবাইদি একসময় সক্রিয় আল কায়েদা নেতা ছিল। পরে তাকে লিবিয়ায় আইএসের প্রধান হিসেবে নিযুক্ত করা হয়। এই বছর ফেব্রুয়ারিতে প্রকাশিত লিবিয়ার খ্রিস্টান হত্যার ভিডিওতে মুখোশধারী ব্যক্তি নাবিল বলে ধারণা করা হচ্ছে। পেন্টাগনের বক্তব্য, নাবিলের মৃত্যুতে লিবিয়ায় আইএসের কার্যক্রমের উপর ব্যাপক প্রভাব পড়বে। নাবিল সদস্য সংগ্রহ সহ পশ্চিমা দেশগুলোতে হামলার মূল পরিকল্পনা করত বলেও জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র পিটার কুক। প্যারিসে আইএসের হামলার আগেই নাবিলের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে বলেও জানিয়েছে পেন্টাগন। এই প্রথম লিবিয়াতে কোনো আইএস নেতাকে লক্ষ্য করে হামলা করা হয়। গত বছর আইএসের উত্থানের পর লিবিয়ার দেরনা শহর দখল করে নেয় জঙ্গিরা। তবে জুলাইতে দেরনা শহরকে তাদের দখলমুক্ত করার দাবি করে সেখানকার স্থানীয় ইসলামপন্থীরা। ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আইএস সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের দাবি, মোহাম্মদ জাবেদ নামের সেই ব্যক্তি আইএস শাখার পশ্চিমবঙ্গের প্রধান। কলকাতা জোড়াসাঁকো থেকে শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর রাতে পশ্চিমবঙ্গ পুলিশ তার ছবি সহ বিষয়টি গণমাধ্যমকে জানায়। পুলিশ বলছে, আইএসের পশ্চিমবঙ্গ শাখার প্রধান জাবেদ ফেসবুক, টুইটার সহ সামাজিক মাধ্যমগুলো ব্যবহার করে সদস্য সংগ্রহের কাজ করত। জন্মসূত্রে ভারতীয় নাগরিক জাবেদ পাকিস্তানে 21 বছর জঙ্গি প্রশিক্ষণ নিয়েছে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে পাকিস্তানি বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং ব্যাংকের এটিএম কার্ড জব্দ করা হয়। 2008 সালে নেপাল সীমান্ত দিয়ে জাবেদ ভারতে প্রবেশ করে বলে পুলিশ জানিয়েছে। পশ্চিমবঙ্গে নিজেকে আখতার খান বলে পরিচয় দিত সে। গোপন সূত্রের ভিত্তিতে বেশ কিছুদিন ধরে তার উপর নজর রাখা হচ্ছিল বলেও পুলিশ জানিয়েছে।
ইমিগ্রেন্ট স্ট্যাটাস ও সব ভাষাভাষী নির্বিশেষে অভিবাসী বাবা মায়েদেরকে স্কুল ব্যবস্থাপনায় সম্পৃক্ত করার ঘোষণা দিয়েছে নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাজিও। সেই সঙ্গে বাংলা সহ বহুভাষী শিক্ষক সংকট কাটিয়ে অভিবাসী শিক্ষার্থীদের মেধার বিকাশ ও উন্নয়নে নগর সরকার কাজ করছে বলে মন্তব্য করেছে নিউ ইয়র্ক সিটি স্কুলের চ্যান্সেলর কারমেন ফারিনা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসুল পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। নিউ ইয়র্কের বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসে প্রথমবারের মতো অভিবাসীদের শিক্ষার অধিকার ও সুব্যবস্থা নিশ্চিত করতে এগিয়ে এলেন নিউ ইয়র্কের প্রোগ্রেসিভ মেয়র খ্যাত বিল ডি ব্লাজিও। পাবলিক স্কুল 69 অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত হন নগর সরকারের সকল বিভাগীয় প্রধানগণ। সভার আয়োজন করেন বাংলাদেশিদের বন্ধু হিসেবে পরিচিত সিটি কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রম। এ সময় শিক্ষা কোনো ব্যবসা নয়, আর তাই কর্পোরেটদের প্রেসক্রিপশন অনুযায়ী শিক্ষা ব্যবস্থা চলবে না বলে মন্তব্য করেন সিটি কাউন্সিলের শিক্ষা বিষয়ক কমিটির এই চেয়ারম্যান। অনুষ্ঠানে ভাষা ধর্ম বর্ণ নির্বিশেষে নতুন প্রজন্মকে আগামীর জন্য প্রস্তুত করতে দৃঢ় প্রতিজ্ঞ বলে সভায় মন্তব্য করেন নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাজিও। স্কুল ব্যবস্থাপনায় অভিভাবকদের সম্পৃক্ত না করে কোনোভাবে শিক্ষা ব্যবস্থার ইতিবাচক পরিবর্তন সম্ভব নয়। আপনি যদি আপনার সন্তানকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে চান তবে অবশ্যই এটি করতে হবে, কেননা অভিভাবকই সন্তানের প্রথম এবং শেষ শিক্ষক। এদিকে নিউ ইয়র্ক সিটি স্কুল ব্যবস্থাপনায় ইতোমধ্যেই অভিবাসী অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য 8টি ভাষায় তথ্য সরবরাহ নিশ্চিত করা হয়েছে বলে জানান নিউ ইয়র্ক সিটি স্কুল চ্যান্সেলর কারমেন ফারিনা। ধর্ম বর্ণ ভাষা নির্বিশেষে শিক্ষার্থীদের সঠিকভাবে গড়ে তুলতে এবং শিক্ষা ব্যবস্থায় একটি পরিবর্তন আনতে আমাদের বহুভাষী শিক্ষক প্রয়োজন। আর তাই যারা শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী এবং যারা একটির বেশি ভাষা জানেন তাদেরই শিক্ষা ব্যবস্থায় সম্পৃক্ত করতে হবে। অনুষ্ঠানে নিউ ইয়র্কের বিভিন্ন সামাজিক ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, বাবা মা, কমিউনিটি নেতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মেয়র বিল ডি ব্লাজিও। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। শ্রমনীতি সংস্কারের প্রতিবাদে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়, এতে অন্তত 30 জন আহত হয়। শনিবার মিছিল নিয়ে বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ভবনের দিকে এগুতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস ছোড়ে। এ সময় প্রেসিডেন্ট পার্ক গিউন হাইয়ের পদত্যাগ দাবি করেন তারা। বিক্ষোভকারীদের অভিযোগ, নতুন এই শ্রমনীতির ফলে যে কোনো সময় যে কাউকে বরখাস্ত করা যাবে। মেক্সিকোর দক্ষিণ পশ্চিমে কলিমায় আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হয়েছে। আগ্নেয়গিরি থেকে উৎপন্ন 3000 মিটার ছাই প্রতিদিন বাতাসে মিশে যাচ্ছে। জুলাই মাস থেকে আগ্নেয়গিরিটি থেকে থেমে থেমে অগ্নুৎপাত হচ্ছে। কলিমা আগ্নেয়গিরিটি এ বছরের জানুয়ারি মাস থেকে আবার জেগে ওঠে এবং এখন পর্যন্ত অগ্নুৎপাত অব্যাহত রয়েছে। আগ্নেয়গিরির আশপাশের বসতবাড়ি থেকে মানুষজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হচ্ছে। মেক্সিকোতে প্রায় 3000 আগ্নেয়গিরি রয়েছে, যার মধ্যে 14টি সক্রিয়। চীনের জিজিয়াং প্রদেশের লিশুই শহরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে 16তে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত অন্তত 27 জন নিখোঁজ রয়েছে। চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে শুক্রবার রাতে এই দুর্ঘটনাটি ঘটে। 3 লাখ মিটার কাদা এবং পাথরে এই গ্রামের 21টি বাড়ি সম্পূর্ণ তলিয়ে গেছে। এ পর্যন্ত প্রায় 300 নাগরিককে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান চালানোর জন্য জিজিয়াং এর চ্যাংচুং শেনচেন মহাসড়কটি ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। 2000-এরও বেশি উদ্ধারকর্মী উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ফ্রান্সের উত্তরাঞ্চলে প্যারিস স্ট্রাসবুর্গ নতুন রুটে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। পরীক্ষামূলক চলাচলের সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে অতিরিক্ত গতির কারণে স্ট্রাসবুর্গের অ্যাকুয়েশেম এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। দুর্ঘটনার সময় ট্রেনটিতে 49 জন যাত্রী ছিলেন। এ সময় 11 জন মারাত্মক আহত হন। ফ্রান্সের গণমাধ্যম জানিয়েছে ইতিমধ্যে পরিবহন মন্ত্রী এবং পরিবেশ মন্ত্রী দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 2016 সাল থেকে প্যারিস স্ট্রাসবুর্গ রুটটি চালু করার কথা রয়েছে। দেখছেন আন্তর্জাতিক সময়।
ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচনে মহাজোটের সাফল্যের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনেও একই ধরনের একটি বিকল্প রাজনৈতিক মোর্চা গঠনের প্রক্রিয়া শুরু করেছে রাজ্যের বিভিন্ন বিরোধী দল থেকে বের হয়ে আসা নেতাকর্মীরা। শনিবার জওহরলাল নেহরুর ১২৫তম জন্মদিন উপলক্ষে পশ্চিমবঙ্গ কংগ্রেসের আয়োজনে এক সেমিনারে যোগ দেন বিজেপি ও তৃণমূল ছাড়া বাকি প্রায় সব রাজনৈতিক শক্তি। এ সময় তৃণমূল ও বিজেপিকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গে একটি বিকল্প জোট তৈরির সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দেন লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায় এবং বামফ্রন্ট নেতা ও সাবেক মন্ত্রী রাজ্জাক মোল্লা। পশ্চিমবঙ্গের কলকাতায় শুরু হয়েছে ২১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শনিবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে উৎসবের উদ্বোধন করেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়, জয়া বচ্চন, শর্মিলা ঠাকুর, মাধবী চট্টোপাধ্যায় সহ আরও অনেকে। এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছে ৬১টি দেশের ১৪৯টি চলচ্চিত্র। উৎসবে বাংলাদেশ থেকে সুরের ধরের আমি ও আইসক্রিমওয়ালা এবং মনসুর আলী নির্মিত সংগ্রাম ছবি দুটি স্থান পেয়েছে। এছাড়াও ভারতের বিভিন্ন রাজ্যের ২৬টি চলচ্চিত্র দেখানো হবে এবারের চলচ্চিত্র উৎসবে। আপনারা আসুন, এখানে করুন। আমি চাই আমার হলিউড বলিউড এসে টলিউডের সাথে মিশুক, এবং টলিউড অলওয়েজ ওয়েলকাম করবে আপনাদের। টলিউড অলওয়েজ বিগ হার্ট নিয়ে আপনাদের ওয়েলকাম করবেন। অ্যান্ড অল মিউজিশিয়ানস, দে আর অলসো দ্য অ্যাসেট অফ দ্য ওয়ার্ল্ড। আই এম রিয়েলি প্রাউড অফ দেম। এখানে সত্যজিৎ রায় আছে, এখানে ঋত্বিক ঘটক আছে, এখানে তপন সিনহা আছে, এখানে ঋতুপর্ণ ঘোষ আছে। আবার যদি দেখেন এখানে অমিতাভজি আছেন, এখানে মোহাম্মদ রফি আছেন, এখানে কিশোর কুমার আছেন। দেয়ার আর সো মেনি। এটা হচ্ছে ট্যালেন্টেড ওয়ার্ল্ড, এবং কলকাতা ইজ আ কালচারাল ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। উই প্রাউড অফ ইট। ভারতের কেরালায় শিশু দিবস উপলক্ষে শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে প্রায় ১০০ প্রতিবন্ধী শিশুকে নিয়ে আসা হয় কেরালার কোচি শহরে নৌবাহিনীর জাহাজে। এরপর জাহাজে করে তাদের ভ্রমণের ব্যবস্থা করা হয়। ভ্রমণ শেষে শিশুদের বিনোদনের জন্য আয়োজন করা হয় নাচ, গান ও জাদু প্রদর্শনী সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের। আয়োজনে অনেক প্রতিবন্ধী শিশু অংশ নেয়। সবশেষে দিনটিকে স্মরণীয় করে রাখতে নৌবাহিনীর পক্ষ থেকে শিশুদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন ধরনের উপহার। ছেলে কিংবা বুড়ো অ্যানিমেশন ছবি পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই কঠিন। আর সেই সব অ্যানিমেশন ভক্তদের জন্য সুখবর, নতুন বছরের শুরুতেই মুক্তি পেতে যাচ্ছে জনপ্রিয় ব্লকবাস্টার অ্যানিমেশন ছবি কুংফু পান্ডা এর সিক্যুয়েল কুংফু পান্ডা 3। সম্প্রতি ছবিটির ট্রেলার মুক্তির পর ছবিটি এরই মধ্যে চলে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ধারণা করা হচ্ছে আয়ের রেকর্ডের দিক দিয়ে আগের দুটি ছবিকে ছাড়িয়ে যাবে কুংফু পান্ডা 3। চলুন দেখে আসি কেমন হতে যাচ্ছে কুংফু পান্ডা সিরিজের এবারের ছবিটি। The next step on the journey from warrior to teacher. কুংফু শিখে ড্রাগন যোদ্ধা হয়ে যাওয়া পো নামের এক মোটা পান্ডার দুঃসাহসিক আর অসাধারণ সব অভিযানের কাহিনী নিয়ে সবশেষ ২০১১ সালে মুক্তি পেয়েছিল 3D অ্যানিমেশন ছবি কুংফু পান্ডা 2। বিশ্বব্যাপী সাফল্যের ধারাবাহিকতায় প্রায় ৫ বছর পর আবারও মুক্তি পেতে যাচ্ছে ব্লকবাস্টার এই অ্যানিমেশন সিরিজের নতুন সিক্যুয়েল কুংফু পান্ডা 3 ছবিটি। এবারের ছবিতে পোকে দেখা যাবে তার বাবা মাকে খুঁজে পেতে। এরপর বাবা মার সঙ্গে সে ফিরে যায় তার নিজ জনপদে, আর সেখানে গিয়েই একের পর এক সমস্যার সম্মুখীন হয় পো। একসময় ড্রাগনরা হামলা করে পোর জনপদে। নিজের বাবা মাকে বাঁচাতে এবার প্রতিজ্ঞাবদ্ধ পো। অস্তিত্ব রক্ষার চূড়ান্ত সংকটের মুখোমুখি হয় সে, আর এভাবেই এগিয়ে গেছে কুংফু পান্ডা 3 ছবির কাহিনী। কুংফু পান্ডা সিরিজের আগের ছবি দুটির সাফল্যের পেছনে অন্যতম কারণ ছিল এর বিভিন্ন চরিত্রে এক ঝাঁক তারকা অভিনেতা অভিনেত্রীর কণ্ঠ দেয়া। আর তাই বরাবরের মতো এবারও কুংফু পান্ডা 3 ছবির বিভিন্ন চরিত্রে কণ্ঠ দিয়েছেন ব্ল্যাক জ্যাক, অ্যাঞ্জেলিনা জোলি, জ্যাকি চ্যান, সেথ রজেন, লুসি লিউ এর মতো হলিউডের জনপ্রিয় সব তারকারা। প্রযোজনা প্রতিষ্ঠান ড্রিমওয়ার্কস অ্যানিমেশন নির্মিত কুংফু পান্ডা 3 ছবিটি এবার যৌথভাবে পরিচালনা করেছেন জেনিফার জু নেলসন এবং আলেসান্দ্রো কার্লোনি। যদিও এর আগে কুংফু পান্ডা 2 ছবিটি এককভাবে পরিচালনা করেছিলেন জেনিফার জু নেলসন। কুংফু পান্ডা 3 ছবিটি নির্মাণে ব্যয় হয়েছে 14 কোটি মার্কিন ডলার। আর বিশ্বব্যাপী 3D অ্যানিমেশন দর্শকদের জন্য ছবিটি মুক্তি দেওয়া হবে আগামী 29 জানুয়ারি। অন্য কর্মকার, সময় সংবাদ। রুশ নারীদের সৌন্দর্যের যেমন সুনাম রয়েছে, তেমনি রয়েছে তাদের সাহসিকতার নানা গল্প কাহিনীও।
রোমাঞ্চপ্রেমী কিছু রুশ নারী তৈরি করেছেন একটি শিকারী ক্লাব লেডি গাগা। ক্লাবের শৌখিন নারী শিকারীরা এখন হর হামেশাই বন্দুক হাতে দাপিয়ে বেড়াচ্ছেন জঙ্গল। সম্প্রতি 1 বছর পূর্ণ করেছে রাশিয়ার লেডি গাগা ক্লাবটি। তবে যেন তেন ক্লাব নয় সেটি। রুশ নারীদের এই ক্লাবের সদস্যরা শৌখিন শিকারী। আর ক্লাব প্রতিষ্ঠার এই 1 বছর পূর্তিতে বেশ কয়েকজন সদস্য কেন্দ্রীয় রাশিয়ার উরাল পার্বত্য অঞ্চলের একাতেরিনবার্গে শিকারে মিলিত হন। শিকারী কুকুর সাথে নিয়ে বন্দুক হাতে শিকারের খোঁজে চষে বেরিয়েছেন উরালের বনাঞ্চল। শুধু তাই নয়, সেখানে এক অনানুষ্ঠানিক ফটোশুটেও অংশ নেন লেডি গাগা দলের সদস্যরা। ক্লাবের প্রতিষ্ঠাতা নাতালি ইভানিনা জানালেন, শিকারী কুকুর পোষার শখ তার ছোটবেলা থেকেই। আর সেখান থেকেই এই শিকারী দল গঠনের পরিকল্পনা মাথায় আসে। বর্তমানে তাদের সদস্য সংখ্যা 100 বলেও জানান তিনি। শিকার করে এমন নারীদের কথা আমরা শুনেছি। শুরু করার আগে আমার সাথে কেউ যোগ দেবে কিনা এটা নিয়ে ভয় ছিলাম, কিন্তু পরে দেখি অনেকেই আগ্রহের সাথে এগিয়ে এসেছে। আরেক সদস্য আনাস্তাসিয়া কারামিশেভা দাবি করলেন, পুরুষের চেয়ে নারীরা ভালো শিকারী হতে পারে। কারণ হিসেবে বললেন, নারীদের ধৈর্য পুরুষের তুলনায় অনেক বেশি। শিকার করা বেশ আনন্দের। আমার কাছে এটা কখনোই ক্লান্তিকর মনে হয় না। বন্দুক হাতে থাকলে অনেকেই আমাদের বাঁকা চোখে দেখে, কিন্তু আমি ওসব একদমই তোয়াক্কা করি না। বর্তমানে শুধুমাত্র পাখি শিকারের মধ্যেই শিকারী দল সীমাবদ্ধ থাকলেও তাদের আশা কয়েকদিনের মধ্যেই বন্য শূকর কিংবা ভালুক শিকার করবেন তারা। সেই রোমাঞ্চের আশায় উন্মুখ হয়ে আছেন আনাস্তাসিয়ারা। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। প্যারিসের সন্ত্রাসী হামলায় জড়িত এক ফরাসি নাগরিকের পরিচয় শনাক্ত। ফ্রান্সে আরও হামলা চালানোর হুমকি আইএসের। মন্ত্রিসভা জরুরি বৈঠক তলব। সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন দেশে নানা কর্মসূচি। ব্রিটেনে হামলার আশঙ্কা ক্যামেরনের। উদ্বেগে নিউ ইয়র্কের প্রবাসী বাংলাদেশিরাও। এবং 1.5 বছরের মধ্যে সিরিয়ায় নির্বাচন অনুষ্ঠানে বিশ্ব নেতাদের ঐক্যমত্য। জানুয়ারিতে আসাদ সরকারের সঙ্গে বিরোধী পক্ষের বৈঠক। দর্শক, এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।